নিঃশ্বাস ভারী হয়ে আসছে দুজনের। এই অতি একান্ত ব্যক্তিগত মুহূর্তটাকে আর বেশিক্ষণ বিরাজ করতে না দিয়ে হুঙ্কার দিয়ে বেজে উঠল রোদেলার ফোন। কেউ কল করছে। দুজনেই চমকে উঠল। ঘোর না কাটলেও আলাদা হতে হলো দুজনের। ভারী ভারী নিঃশ্বাস ফেলে তাকালো রোদেলার ফোনের দিকে। শুভ্র ঘোর লাগা কণ্ঠে জিজ্ঞাসা করলো, এখন কে কল করছে? অপরিচিত নাম্বার, কে হতে পারে? রিসিভ করতে হবে না, কল কাটো। ওকে। রোদেলা কল কেটে দেওয়ার আগেই অমনি কলটা কেটে গেল। এরপর আবার রিংটোন বাজতে থাকলো। একের পর এক কল করেই চলেছে কেউ। শুভ্র এবার রেগে গিয়ে বলল, তুমি ফোনটা অফ করতে পারছো না? কিন্তু আমার জানা দরকার কে কল করছে এভাবে, যদি আর্জেন্ট কিছু হয়। ফোন রিসিভ করলো রোদেলা। শুভ্র রাগে দাঁতে দাঁত চেপে রেখেছে। হ্যালো, কে বলছেন? হ্যালো রোদেলা, তুমি আবার কল রিসিভ করছিলে না কেন? তুমি ঠিক আছো তো? কে? জিসান? জিসানের নাম শুনে শুভ্রর মাথা রাগে আগুন হয়ে গেল। রাগে ফুসফুস করছে সে। হ্যাঁ, আমি জিসান। তোমার জন্য খুব চিন্তায় ছিলাম। তখন এভাবে ব্যথা পেলে এখন কেমন আছো সেটা জানার জন্যই কল করেছি বারবার। আমি একদম ঠিক আছি জিসান, তুমি চিন্তা করো না। আমি এখন আমার হাজবেন্ডের সাথে আছি তো, রাখি এখন, পরে কথা বলবো, বাই। রোদেলা কল কেটে দিল সঙ্গে সঙ্গেই। তারপর বিড়বিড় করে বলল, এমন বিহেভ করলো কেন ছেলেটা? শুভ্রর দিকে তাকাতেই দেখতে পেল তার রাগে গাল লাল হয়ে গেছে। ভয়ঙ্কর দেখাচ্ছে শুভ্রকে। ভয়ে কাঁপা কাঁপা স্বরে সে বলল, সরি। তুমি কেন সরি বলছো? বারবার বলা সত্ত্বেও তুমি ফোনটা অফ করলে না। তার উপর আমার অবাধ্যতা করে কলটা রিসিভ করেই ফেললে। করবেই তো। তোমার সো কল্ড ছোটবেলার বন্ধু কল করেছে। কেন তুমি নাম্বারটা দিতে গেলে ওই ছেলেকে? আমি তো একবার বলেছি আমি কেন আমার নাম্বারটা দিয়েছি। তাছাড়া আমি চাইলে আমার ফ্রেন্ডদেরকে আমার নাম্বার দিতেই পারি। শুভ্র ক্রুদ্ধ হয়ে আর কিছুই বলতে না পেরে উঠে চলে যাচ্ছিল, কিন্তু রোদেলা তার হাত টেনে ধরল। অনুনয় করে বলল, প্লিজ এভাবে চলে যাবেন না। শুভ্র নিজের রাগ চেপে ভারী নিঃশ্বাস ফেলল। তারপর নিচু হয়ে সহসাই রোদেলাকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। রোদেলা অবাক হয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমায় এখন? স্বামীর প্রতি বিশ্বাস নেই? চোখ বন্ধ করে সে যেখানে নিয়ে যেতে চায় সেখানে যেতে পারবে না? অবশ্যই পারবো। সে যেখানে খুশি আমাকে নিয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তাকেও আমার সঙ্গে থাকতে হবে সব সময়। তাকে ছেড়ে আমি কোথাও যাব না। যেতে দিলে তো আমি। রোদেলা মুচকি হাসলো। শুভ্র সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো। রোদেলা বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখলো এত বড় রাজকীয় ছাদ, খুব সুন্দর করে সাজানো পুরো ছাদটা। শুভ্র তাকে কোলে নিয়ে বসলো একটি বড় দোলনায়। আকাশে পূর্ণিমার চাঁদ। রোদেলা মুগ্ধ হয়ে দেখছে সেই মনোরম দৃশ্য। সে তাকিয়ে আছে চাঁদের পানে, আর শুভ্র তাকিয়ে আছে তার পানে মোহনীয় দৃষ্টিতে। কেমন লাগছে? অসাধারণ, অসম্ভব সুন্দর। এতটা ভালো লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। সেজন্যই তো নিয়ে এলাম। রোদেলা মুখ ঘুরিয়ে শুভ্রর চোখে চোখ রেখে বলল, এতটা মায়াবী মুহূর্ত এর আগে কখনো পাইনি আমি। পূর্ণিমা চাঁদের আলো নিজের গায়ে মাখাচ্ছি আমি, আমার অতি আপনজন এতটা কাছে। তবে 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 এই মুহূর্তে গান শুনতে পারলে আরো বেশি ভালো লাগতো। আমি কিন্তু জানি, শুনেছি আপনি অনেক ভালো গান গাইতে পারেন। খুব ইচ্ছে করছে মাস্টারমশাই। হ্যাঁ হ্যাঁ, মাস্টারমশাই। স্বামীকে মাস্টারমশাই বলে ডাকা হচ্ছে? হ্যাঁ, আমার একান্ত ব্যক্তিগত মাস্টারমশাই। তোমার মুখে মাস্টারমশাই ডাকটাও মধুর শোনাচ্ছে। আমার কাছেও মধুর মতো মিষ্টি লাগে শুনতে, যখন আপনি রেগে গিয়ে অজান্তেই আমাকে রোদ বলে ডাকেন। এতটা কাছের মনে হয় তখন। এত মিষ্টি করে কেউ ডাকেনি আমায় কখনো। আপনি রোদ ডাকেন রাগে, আর সেটা শুনতে আমার কাছে মধুর চেয়েও মিষ্টি লাগে। শুভ্র রোদেলার কপালে গভীর চুমু এঁকে দিল। রোদেলা চোখ বন্ধ করে তা অনুভব করলো। মুহূর্তের মধ্যেই শুভ্র তার ঘায়েল করা কণ্ঠে গাইতে শুরু করলো। নিছিদ্র নীরবতায় মোড়া এক চাঁদনি রাত, হালকা ঠান্ডা বাতাসে যেন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে দিচ্ছে এক অপার্থিব মায়া। আকাশ জুড়ে ঝকমক করছে অসংখ্য তারা, কিন্তু তাদের মাঝখানে ঠিক মাথার উপর জ্বলজ্বল করছে এক পূর্ণ চাঁদ। সাদা মাখনের মতো নরম আর দুধের মতো শুভ্র। আকাশের ওই পূর্ণ চাঁদের থেকে চোখ সরিয়ে শুভ্র আবার দৃষ্টি স্থাপন করলো রোদেলার দিকে। অগাধ মায়াভরা চাহনি রোদেলার। দুজনের আশেপাশে নিস্তব্ধতা, কিন্তু চোখে চোখে অন্তরে অন্তরে চলছে শব্দহীন কথোপকথন। রোদেলার চুলে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, ঠিক যেন রূপালী জ্যোৎস্নার মালা। শুভ্র তাকিয়ে আছে মুগ্ধ হয়ে, যেন চাঁদের চেয়েও বেশি আলো তার অর্ধাঙ্গিনীর চোখ দুটোতেই জমা। শুভ্রর অপলক দৃষ্টিতে আর বেশিক্ষণ দৃষ্টি মেলাতে না পেরে লজ্জায় রোদেলা মুখ লুকালো শুভ্রর বক্ষ মাঝে। কোমল স্বরে বলল, আপনার বুকে এমনি করে লুকিয়ে থাকতে ইচ্ছে করছে। শুভ্র মুচকি হেসে বলে, আমার বুকেই তোমার ঠাঁই হোক চিরকাল। শুভ্র রোদেলার চিবুকে আঙুল দিয়ে মুখটা তুলে ধরে ধীরে ধীরে ওর ঠোঁটে আলতো একটা চুমু খায়, যেন এই মুহূর্তটা বুকের পাতায় গেঁথে রাখতে চায়। রোদেলা আবার চোখ বন্ধ করে তার বুকে মাথা রাখে। তৎক্ষণাৎ শুভ্র রোদেলাকে কোলে করেই আবার রুমে চলে যায়। রুমে এসে আবার বিছানায় শুয়ে দেয়। রুমে টেবিল ল্যাম্পের আবছা আলো বিরাজমান। শুভ্র রোদেলার পাশে বসে।
আঙুল ছোঁয়ায় রোদেলার কপালে গাল বেয়ে চিবুকের কাছে থেমে যায়। ধীরে ধীরে তার ওড়নাটা সরিয়ে নেয় শুভ্র। রোদেলা চোখ বন্ধ করে নেয়। শুভ্র তার কানের কাছে ফিসফিস করে বলে, তোমাকে ছুতে চাই আজ রোদ, শুধু ভালোবাসা দিয়ে, ব্যথা ভুলিয়ে দিতে চাই আমার প্রতিটি ছোঁয়ায়। তার ঠোঁট ছুঁয়ে যায় রোদেলার কপাল, তারপর চোখ, আর এক এক করে নেমে আসে গাল, গলা, তারপর নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে যায়। শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে এক ধরনের বিদ্যুৎ, আবেগ, আকুলতা আর গভীর প্রেমের আবেশ। কেটে গেল তাদের মধুচন্দ্রিমার প্রথম মায়াবী রাত। দিনের আলো মুখে এসে পড়েছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো রোদেলা। বুঝতে পারলো সকাল হয়ে এসেছে। শরীর টানা দিয়ে পাশে ফিরে দেখলো শুভ্র তার দিকে নিষ্পলক তাকিয়ে আছে, গভীর দুটি চোখ দিয়ে। তার এলোমেলো চুল আর ঘুম ঘুম চোখের অপলক দৃষ্টি রোদেলার বুকে কাঁপন ধরালো। রোদেলা চোখ সরিয়ে বন্ধ করে ফেলল। মুখ ছেয়ে গেল লজ্জায়। চোখ বুঝতেই গত রাতে সেই মুহূর্তটির কথা মনে পড়ে গেল তার। আনমনে লাজুক হাসলো। তখনই শুনতে পেল, এত লজ্জা পেলে হবে, এই মুহূর্ত বারবার আসবে, এগেইন অ্যান্ড এগেইন। রোদেলা চোখ মেলে অবিশ্বাস্য দৃষ্টিতে একবার তাকালো শুভ্রর দিকে, তারপর আবার ভুরু কুঁচকে চোখ ঘুরিয়ে নিয়ে মনে মনে বলল, লজ্জা ছাড়া পুরুষ। আমি নির্লজ্জ না, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। আফটার অল উই আর হাজব্যান্ড ওয়াইফ। রোদেলা শুভ্রর কথা শুনে আবার অবাক হলো। মনে মনে আবার ভাবলো, স্বামী কি আমার অন্তর্যামী নাকি? শুভ্র মুস্কি হেসে উঠে বসলো। তারপর রোদেলার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, পায়ের ব্যথাটা একটু কমেছে? একাই শাওয়ার নিতে পারবে নাকি আমি হেল্প করব? কোনো দরকার নেই, আমি একাই পারবো। কথাটা বলে তড়িঘড়ি করে রোদেলা ছুটে চলে গেল বাথরুমে। শুভ্র মাথা ঝাঁকিয়ে প্রশস্ত হাসলো। সকালে নাস্তা খেয়ে রোদেলা ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখে চলেছে। অন্যদিকে শুভ্র বিছানায় বসে ল্যাপটপে মুখ গুজে রেখেছে। কোনো একটা কাজে প্রচুর প্রেশার যাচ্ছে ওর ওপর। রোদেলা বেশ কিছুক্ষণ পরে গিয়ে এসে বসলো তার পাশে। এক দৃষ্টে সে শুভ্রর দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, আমার সুন্দর স্বামী। শুভ্র হুট করে বলে উঠল, কি চাই ম্যাম? রোদেলা মুস্কি হেসে বলল, আমরা আবার বের হব কখন? আমার ঘুরতে ইচ্ছে করছে। অবশ্যই ঘুরতে যাব, তবে এখন আমার একটু কাজ আছে, পরে যাই। না, এখনই যাব। আমার রুমে আর ভালো লাগছে না। সারাদিন রুমে বসেই কেটে গেল। কেন, আমার সাথে রুমে থাকতে বুঝি বিরক্ত লাগছে? তা বলেছি নাকি আমি? কিন্তু আপনিও তো ব্যস্ত, তখন থেকে ল্যাপটপে কাজ করে চলেছেন। আমি খুব বোর হচ্ছি। কাজ শেষ হতেই অন্য কিছু করব। দেখ, খালি বাজে কথা। এত সুন্দর একটা জায়গায় এসেছি, একটু ঘুরে দেখবো না? হ্যাঁ দেখবো তো, কিন্তু রোদ, এই কাজটা খুব আর্জেন্ট। আমি শেষ করেই তোমাকে নিয়ে বের হব। ঠিক আছে, তাহলে আমি এখন একাই বের হচ্ছি। এটা বলেই রোদেলা উঠে চলে যাচ্ছিল, কিন্তু শুভ্র তার হাত টেনে ধরে বলল, রাগ কেন করছো? আমি তো বললাম নিয়ে যাব তোমায়। না না, আমি রাগ করছি না একদম। আপনি কাজটা শেষ করুন, আমি এমনি একা ঘুরে ঘুরে চারপাশটা দেখবো। তারপর আপনার কাজটা শেষ হতেই না হয় আপনি আমার কাছে চলে যাবেন। শিওর? একদম, আপনি চিন্তা করবেন না। কাজ শেষ করে আমার কাছে চলে আসবেন। আচ্ছা বেশ, তবে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমাকে কল করবে, মনে থাকে যেন। ঠিক আছে মশাই, মনে থাকবে। গেলাম এখন, টাটা। টাটা, টেক কেয়ার। রোদেলা বেরিয়ে গেল হাসি মুখে। শুভ্র হাসি মুখে তাকে বিদায় জানিয়ে মন দিল আবার কাজে। রোদেলা হাঁটতে হাঁটতে বাংলো থেকে কিছুটা দূরেই একটা পার্কের দিকে চলে এলো। কিছুটা নির্জন পার্ক, তবে বেশ মনোরম পরিবেশ। শুভ্রকে মিস করছে সে খুব। চারদিকে সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ। রোদেলা ফোন বের করে কয়েকটা সেলফি তুলে নিল। তারপর সেগুলো খুব মন দিয়ে দেখছিল। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন 3-4টা বখাটে ছেলে এসে তার হাত থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে শক্ত করে ধরে থাকায় ছেলেগুলো ফোনটা নিতে পারেনি। তাই হাত ধরে টানাটানি শুরু করে। রোদেলা চেঁচাতে শুরু করে, ছাড় বদমাইশের দল, হাত ছাড় আমার, কেউ আছেন, হেল্প মি। এক পর্যায়ে গিয়ে একটি ছেলে তার হাতে ছুরি দিয়ে আঘাত করলে রোদেলা যন্ত্রণায় কুকিয়ে ওঠে। সেই সুযোগে ছেলেগুলো তার হাত থেকে ফোনটা নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তারপর দৌড়ে পালিয়ে যায়। রোদেলা আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। হাত চেপে ধরে অসহায় হয়ে দাঁড়িয়ে পড়ে আছে সে মাটিতে। কি করব আমি এখন? বাসায় ফিরবো কিভাবে, আর ওনাকে জানাবোই কিভাবে? বেশ কিছুক্ষণ সে এভাবে ঠায় দাঁড়িয়ে রইল। প্রচন্ড ব্যথা করছে, কিন্তু তার এখান থেকে উঠে যাওয়ার উপায় নেই। পায়েও প্রচন্ড ব্যথা করছে আর হাত থেকে রক্ত ঝরছে। তখন হুট করেই কেউ পেছন থেকে ডেকে উঠল, রোদেলা, কি হয়েছে তোমার? রোদেলা পিছু ফিরে দেখলো জিসান আসছে তার দিকে। তাকে দেখেই বলে উঠল, জিসান, তোমার এই অবস্থা কি করে হলো? হাতে ব্যথা পেলে কিভাবে? আর এখানেই পড়ে আছো কেন? ধরো আমার হাত, ধরো। রোদেলার হাত ধরে তাকে দাঁড়াতে সাহায্য করলো। রোদেলা ব্যথায় ছটফট করতে করতে বলল, কিছু ছিনতাইকারী এসে আমার হাতে আঘাত করে আমার ফোনটা নিয়ে যায় আর আমাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই তো কিছুক্ষণ আগে ঘটলো ঘটনাটা। আশেপাশে কেউ ছিল না তখন। কি বলছো এসব? আচ্ছা তুমি এখনই আমার সাথে হসপিটালে চলো, তোমার ট্রিটমেন্ট দরকার। তোমার হাজবেন্ড কোথায়? এভাবে দায়িত্বহীনের মতো তোমাকে একা ছেড়ে দিল? সে খুব ব্যস্ত আছে, তাই নিজে থেকে একা একা বের হয়েছি আমি। আর আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। কিভাবে ঠিক আছো তুমি? এতটা সিরিয়াস ইনজুরি হয়েছে তোমার? তুমি এসো আমার সাথে, ডক্টরের কাছে যেতে হবে। আমি নিয়ে যাব তোমায়। আমি তো বলছি আমি ঠিক আছি। তুমি পারলে তোমার ফোনটা দাও আমায়, ওনাকে কল করে জানাতে হবে।
জিসান তার ফোনটা এগিয়ে দিল রোদেলার দিকে। রোদেলা কল করার আগেই সেখানে উপস্থিত হলো শুভ্র। রোদেলার এমন অবস্থা দেখে সে এগিয়ে এসে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে রোদ? তোমার এই অবস্থা কি করে হলো? আর তোমার ফোনও বন্ধ দেখাচ্ছে। আমি আসলে... কথাটা শেষ করার আগেই জিসান রাগে গম্ভীর স্বরে বলে উঠল, কেমন হাজবেন্ড আপনি? নিজের বউকে এভাবে একা ছেড়ে দিয়েছেন। যদি তার আরো বড় কোনো বিপদ হতো তখন কি করতেন? রোদেলা জিসানের উদ্দেশ্যে বলল, জিসান আমি ঠিক আছি, প্লিজ বাদ দাও এই ব্যাপারটা এখন। শুভ্র জিসানের দিকে কড়া চোখে তাকিয়ে থেকে রোদেলাকে উদ্দেশ্য করে বলল, রোদ তুমি জানো, কেউ যখন তোমার আর আমার মাঝে কথা বলে তখন সেটা আমি মোটেই পছন্দ করি না। থ্যাঙ্কস জিসান, এখন যাই, পরে কথা হবে তোমার সাথে। রোদেলা শুভ্রর হাত ধরে হাঁটার জন্য পা বাড়ায়, কিন্তু তাকে সেই সুযোগ না দিয়ে শুভ্র তাকে আচমকা কুলে তুলে নেয়। জিসানের মনে আগুন ধরে যায়। রোদেলা চমকে গিয়ে বলল, কি করছেন কি? চুপ, আমি বলেছিলাম একটু অপেক্ষা করতে, আমি নিয়ে আসবো তোমায়, কিন্তু তুমি জেদ ধরে একাই চলে এলে। এবার কষ্টটা কার হচ্ছে শুনি? রোদেলাকে বাচ্চাদের মতো বকতে বকতে কোলে করেই নিয়ে চলে গেল সেখান থেকে শুভ্র। জিসানের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো ক্রোধে যন্ত্রণায়। একা একা বিড়বিড় করে বলতে লাগলো, অসহ্যকর, বারবার এসে এভাবে কথা নেই বার্তা নেই ওকে কোলে তুলে নিয়ে চলে যায়। কি বোঝাতে চায় ওই প্রফেসর? সে খুব বেশি ভালোবাসে রোদেলাকে? কখনোই না। আমার চেয়ে রোদেলাকে কেউ কখনো বেশি ভালোবাসতে পারেনি আর পারবেও না। আর আমি রোদেলাকে একদিন আমার করেই ছাড়বো। তুমি শুধু আমার হবে রোদেলা, শুধুই আমার। আমি এখানে ফিরে এসেছি শুধু তোমার জন্য। আমি তোমাকে আর কারো হতে দেব না। শুভ্র রোদেলাকে ডক্টর দেখিয়ে সব ট্রিটমেন্ট সেরে এখন তাকে বকাবকি করে বিছানায় বসিয়ে রেখেছে। তো এই পর্বটি এখানেই শেষ করলাম। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।